প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। ইউনূস তারেক বৈঠক কোন পথে বাংলাদেশের আগামীর রাজনীতি, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে ইতিমধ্যে বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার সফর সঙ্গীদের নিয়ে লন্ডনের পথে আছেন। আজকে দিনে তিনি লন্ডনে পৌঁছাবেন। মূলত তিনি লন্ডনে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেবার জন্য লন্ডনে গেছেন, এমনটাই বলা হয়েছে। এবং সরকারের তরফ থেকে আরো বেশি বাড়িয়ে যেটি বলা হয়েছে যে এটি হচ্ছে সরকারি সফর। সরকারের তরফ থেকে বলা হচ্ছে এটি ব্রিটিশ সরকার এটি সরকারি সফর হিসেবে ঘোষণা করেছেন, এবং পারলে বলা হচ্ছে যে এটি একটি দ্বিপাক্ষিক সফরও। এবং সফরটি আসলে দ্বিপাক্ষিক কিনা কিংবা দু দেশের মধ্যে সরকারি সফর কিনা, এটি পরিষ্কার হতে আজকের দিনটা লাগবে। তারপরে বোঝা যাবে এটি সরকারি সফর কিনা। আচ্ছা, সরকারি সফর হোক আর যেটি হোক না কেন, এই সফরটিকে সরকারের তরফ থেকে খানিকটা গোপন সফর কিংবা খানিকটা কনফিডেন্সিয়াল সফর হিসেবেও ঘোষণা করা হয়েছে, বা এটি খানিকটা লুকা সফরও বলতে পারেন। কারণটা হচ্ছে, সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সাথে সফর সঙ্গীরা যখন যান কোনো দেশ সফর করতে, তাদেরকে সফর সঙ্গীদের অন্ততপক্ষে সফর সূচির একটা শিডিউল দিয়ে দেওয়া হয় কমপক্ষে 2-3 দিন আগে। কারণ সরকারি কাজে অংশগ্রহণ করবার পাশাপাশিও সফর সঙ্গী যারা থাকেন তারা হয়তো ব্যক্তিগত বিভিন্ন কাজকর্মটা একটু সাজিয়ে নেন, হয়তো আত্মীয় স্বজন আছেন, বন্ধু বান্ধব আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ কিংবা কেনাকাটা, শপিং ইত্যাদি বিভিন্ন কিছু একটা সাজানো গোছানোর ব্যাপার আছে। কিন্তু মজার বিষয় হলো যে সোমবার সন্ধে 7:30টায় ডক্টর মোহাম্মদ ইউনূসের ফ্লাইট শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেছে। সোমবার দুপুর পর্যন্ত সফর সঙ্গীরা আসলে জানেন না বা জানতেন না যে সফর সূচিতে কি আছে। এমনকি এই যে যাত্রা পথে আছেন তারা যাত্রা পথেও জানেন না যে সফর সূচিতে আসলে কি আছে। কাজেই এটি একটি কনফিডেন্সিয়াল সফর, এটি বলার অপেক্ষা রাখে না। এটিকে সরকারি সফর বলা হচ্ছে, কিন্তু মূল বিষয় যে প্রিন্স চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ, এছাড়া আমার কাছে মনে হয় আরো কোনো বিষয় আছে, আরো কিছু বিষয় আছে। যেমন আহ বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত প্রায় 17 বছর লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন, এবং নির্বাসিত জীবনযাপন করছেন আওয়ামী লীগ সরকারের আমলে। তার নামে বিভিন্ন মামলা ছিল, মামলার সাজা ছিল, যার কারণে তিনি দেশে আসতে পারেননি। আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আজকে 10 মাস হয়ে গেছে। আমরা 11 মাসে কথা বলছি, আর 1 মাস পরে 12 মাস, মানে 1 বছর হবে। আজও লন্ডনে অবস্থানরত তারেক রহমান দেশে ফিরতে পারেননি। এটি কিন্তু রহস্যজনক ব্যাপার। আওয়ামী লীগ সরকারের পতন হলো, বলা হয় যে আওয়ামী লীগ সরকারের কারণেই তারেক রহমান দেশে ফিরতে পারেননি। আওয়ামী লীগ সরকার চলে গেল, তারপরে তারেক রহমান কেন দেশে ফিরতে পারছেন না? রহস্য, কারণ আছে। সেই জায়গা থেকে আমরা ইতিমধ্যে নিশ্চিত হতে পারলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আগামী শুক্রবার 13 জুন লন্ডনে সকালে বৈঠক হতে যাচ্ছে একটি। এবং এই বৈঠকটি নিয়েও খানিকটা অনিশ্চয়তা ছিল, অনিশ্চয়তার দোলাচলে দুলছিল সরকার এবং বিএনপি। মূলত এই বৈঠকটি চাওয়া হয়েছে সরকারের তরফ থেকেই,
সরকারের তরফ থেকে বৈঠকটি চাইবার পরেও বিএনপি এই বৈঠকে অংশ নেবে কিনা সে ব্যাপারে দ্বিধান্বিত ছিল। আপনারা জানেন গত ঈদের আগের দিন 6 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদের শুভেচ্ছা বার্তা দিতে গিয়ে দেশবাসীকে সেই দিন খানিকটা জাতির উদ্দেশ্যে ভাষণের মতো তিনি নির্বাচনের একটা সময়সীমার কথা বলেছেন। সেই সময়সীমা নিয়ে বিএনপির ঘোর আপত্তি ছিল, এখনো পর্যন্ত আপত্তি আছে, এখনো পর্যন্ত আপত্তি দৃশ্যমান আছে। সেই জায়গা থেকে আহ সেদিন প্রধান উপদেষ্টার ভাষণের পরপরই বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেদিন 6 তারিখ মধ্যরাতে রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে তারেক রহমান ভার্চুয়ালি অংশগ্রহণ করে বৈঠকটিতে অংশ নেন এবং এই বৈঠকটি থেকে সিদ্ধান্ত হয় যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের যে সময়সীমাটি ঘোষণা করেছেন সেটি বিএনপির চাওয়ার বাইরে, কারণ বিএনপি চাইছিল যে ডিসেম্বরের মধ্যে যে কোনো মূল্যে নির্বাচন দিতে হবে। সেখানে দ্বিমত পোষণ করা হয় এবং বিএনপি কঠোর অবস্থান, প্রয়োজনে আন্দোলনেও যাবে, এমনটাই সেই স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। কিন্তু পরের দিন ঈদের দিন ছিল, ঈদের দিন 7 জুন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বিএনপি নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে যান এবং সেই সাক্ষাতে গিয়ে বিএনপি চেয়ারপারসন বিএনপি নেতৃবৃন্দকে পরামর্শ দেন যে সরকারের সাথে কোনোভাবেই কঠোর অবস্থানে যাওয়া যাবে না, কঠোর অবস্থানে গিয়ে লাভ হবে না। সেই জায়গা থেকে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে একটা দ্বিধা কাজ করে এবং দ্বিধার প্রেক্ষিতে গতকাল 9 জুন রাতে বিএনপির স্থায়ী কমিটি একটি বৈঠক করে তারেক রহমানের নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে এই বৈঠক থেকে মোটামুটি একটি সিদ্ধান্ত হয় যে কঠোর অবস্থানে যাবে না এবং তারেক রহমানের যে বৈঠকটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চাইছেন সেই বৈঠকটিতে অংশগ্রহণ করবেন। তারেক রহমান দেশে আসতে পারছেন না, তারেক রহমানের আগামীর রাজনীতি কি হবে কিংবা বাংলাদেশের আগামী রাজনীতি কি হবে, এই বৈঠকটি কিন্তু অনেকটা নির্ভর করছে। তারেক রহমানের দেশে আসবার সিগন্যালের অভাব ছিল, সোজা কথা যদি বলি সিগন্যাল ছিল না যে দেশে আসলে, যদিও এই মুহূর্তে তারেক রহমানের সকল মামলা থেকে খালাস দেওয়া হয়েছে, সকল সাজা থেকে তিনি এক প্রকার মুক্তি পেয়েছেন, কিন্তু তারপরেও কোনো এক অদৃশ্য সিগন্যাল ছিল তারেক রহমান দেশে আসবেন না। ডক্টর ইউনূস বৈঠক করে তারেক রহমানের দেশে আসবার জটটি কি ছাড়তে যাচ্ছে, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে কি একটি সমঝোতা করতে যাচ্ছেন? কারণ ডক্টর ইউনূস অনেকটা নির্ভর করেছিলেন জামাতে ইসলামের উপরে কিংবা ছাত্রদের নতুন রাজনৈতিক দলের উপরে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা এই স্বল্পতম সময়ে এটি প্রমাণ হয়ে গেছে যে জামাতের উপর নির্ভর করে কিংবা ছাত্রদের উপর নির্ভর করে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্ততপক্ষে সেফ এক্সিট পাবেন না। এই সেফ এক্সিট যখন পাবেন না, তখন বড় দল স্বাভাবিকভাবেই মানতেই হবে বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল, দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এই প্রধান রাজনৈতিক দল বিএনপির উপর যদি ভর না করা যায়, তাহলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে বিগত 10 মাসে অসংখ্য বিতর্কিত কর্মকাণ্ড করেছেন, ক্ষমতা দখল করেছেন, অনেক রাষ্ট্রদ্রোহিতার মতো কর্মকাণ্ড হয়ে গেছে। আজকে যদি ডক্টর ইউনূসের সেভ এক্সিট না হয় কিংবা আওয়ামী লীগ যদি হঠাৎ করে চলে আসে, তাহলে কি হবে? রাষ্ট্রদ্রোহিতা হলে কি হয়, সেই ঘটনাগুলো ঘটবে এবং এই ঘটনাগুলো থেকে রক্ষা পেতেই ডক্টর ইউনূস কি আসলে বিএনপির সাথে তারেক রহমানের সাথে বৈঠক করে একটা সমঝোতায় আসতে চাইছেন? যদিও বলা হচ্ছে যে এটি প্রিন্স চার্লস হারমোনি অ্যাওয়ার্ড কিংবা দ্বিপাক্ষিক সফর,
তার থেকেও গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে যেহেতু একটা সফরের সুযোগ পাওয়া গেছে, ডক্টর ইউনূসের ভাবনাটা এমন হতে পারে, যেহেতু সফরের সুযোগ পাওয়া গেছে, তারেক রহমানকে দেশে আসার ব্যাপারেও নানা পক্ষের একটা নেগেটিভ সিগন্যাল আছে, যে বাধা আছে, তাহলে ইউকে তে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করি, বৈঠক করে একটা সমঝোতা করি, তারেক রহমানের দেশে আসবার পথটা উন্মুক্ত করে দেই, এবং আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায়, বিএনপির হাত ধরে অন্ততপক্ষে আমি নিরাপদে এই বিগত 10 মাসে আমি যে কর্মকাণ্ডগুলো করেছি, এই কর্মকাণ্ডগুলোর স্থায়িত্ব দিতে হবে। যেমন তিনি তার কর্ম মওকুফ করে নিয়েছেন, কর ফাঁকের মামলা থেকে নিজেকে নিবৃত্ত করেছেন, গ্রামীণ ব্যাংকের ট্যাক্স হলিডে ফ্যাসিলিটিস নিয়েছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা পরিবর্তন করেছেন, নিজের নামে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নিয়েছেন, নিজের প্রতিষ্ঠানের নামে নিজের লোকজনকে দিয়ে বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছেন, ইত্যাদি নানা রকম কর্মকাণ্ড করেছেন 10 মাসে। এই 10 মাসের এই কর্মকাণ্ডগুলোর অন্ততপক্ষে আগামী 5 বছরের নিশ্চয়তা দেওয়া এবং নিরাপদে থাকা, এই নানান কারণে শেষ পর্যন্ত বিএনপির সাথে, তারেক রহমানের সাথে কিংবা খালেদা জিয়ার সাথে সমঝোতারই একটি অংশ তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠক। আমি সব কথার শেষ কথা বলতে চাই, এই সফরটি, ডক্টর ইউনূসের এই সফরটি যতটা না ব্রিটিশ বাংলাদেশ দ্বিপাক্ষিক, যতই বলা হোক দ্বিপাক্ষিক সরকারি সফর কিংবা প্রিন্স চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেওয়া, তার থেকেও গুরুত্বপূর্ণ ছিল যে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠকটা অনুষ্ঠিত হবে কিনা। ডক্টর ইউনূস গতকালকে যে মুহূর্তে রওনা দেন, সেই মুহূর্তেও কিন্তু জানতেন না যে তারেক রহমানের সাথে তার বৈঠকটি আসলে হবে কিনা। ডক্টর ইউনূস মনেই করেছেন যে আমি আগে যাই, গিয়ে দেখি, তারপরে দেখি, গেলে নিশ্চয়ই একটা হবে, কিছু একটা বৈঠক হবে। আসলে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করতেই যাচ্ছেন। মূলত এই মুহূর্তে বিএনপির সিদ্ধান্তের ক্ষেত্রে খালেদা জিয়া আছেন, ঠিক আছে, তিনি আসলে অসুস্থ, সেই জায়গা থেকে মূল সিদ্ধান্তের একদম সেন্টার পয়েন্ট হচ্ছেন তারেক রহমান। এবং আগামীতে যদি ক্ষমতায় আসে বিএনপি, তাহলেও প্রধানমন্ত্রী মুখ হিসেবেও বিএনপি মনে করে আসলে তারেক রহমানকে। কাজেই সেই জায়গা থেকেই সিদ্ধান্তটি আসতে হবে, এবং সেই সিদ্ধান্ত আসবার কারণেই ডক্টর ইউনূসের এই বৈঠকটির প্রতি এত আগ্রহ। এখন বোঝা যাবে এই বৈঠকটির পরেই কি হতে যাচ্ছে, বিএনপির সাথে সমঝোতা হতে যাচ্ছে কিনা, কিংবা বিএনপি যে ডিসেম্বরে নির্বাচনের একটা দাবি নিয়েছিল, সেই দাবি থেকে পিছু হটে এপ্রিলকে মেনে নেয় কিনা, তারেক রহমান দেশে আসছেন কিনা, এবং এরকম নানা বিষয়। অর্থাৎ আগামী 13 তারিখের বৈঠকটির পরেই বোঝা যাবে যে বিএনপি এবং সরকারের সহ অবস্থান নাকি অবস্থানটা দূরে সরে যাচ্ছে। আমি বিশ্বাস করি, আমার কাছে মনে হয় যে বিএনপির দরকার ক্ষমতা, আর ডক্টর ইউনূসের দরকার নিরাপত্তা। এই যে 10 মাসের যে কৃতকর্ম এবং সেভ এক্সিট, এই দুটো মিলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, এটি আমার কাছে মনে হয়। আগামীতে কি ঘটছে কিংবা বৈঠকটি থেকে কি ফলাফল আসছে, সেটি দেখবার জন্য আমাদের নিঃসন্দেহে অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করি এবং দেখি। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম, আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি যেসব কারণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরটি নজিরবিহীন। আপনারা জানেন যে আজকে রাতে, আমরা যে মুহূর্তে ভিডিওটা অন এয়ার হচ্ছে, এই মুহূর্তে এতক্ষণ এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি হয়তো রওনা দিয়েছেন লন্ডনের পথে, এমনটাই হতে পারে। আমরা ধারণা করছি, সোমবার দুপুরে একটি ধারণা পাওয়া গেছে যে সন্ধে 7:30টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস
শাহজালাল বিমানবন্দর ত্যাগ করবেন। আমি নজিরবিহীন কথাটা বলেছি, এটিও একটি নজিরবিহীন যে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা অন্ততপক্ষে 2-1 দিন আগে সফর সূচি বা শিডিউলটা পেয়ে যায়, কিন্তু যুক্তরাজ্য সফরটি নজিরবিহীন। দুপুর পর্যন্ত, সোমবার রাতের বেলা বা সন্ধেবেলা যেখানে বাংলাদেশ ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা এবং সফর সঙ্গীরা, কিন্তু দুপুর পর্যন্ত সঠিক একটা শিডিউল পায়নি। একে সরকারি সফর বলা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেও জানানো হয়েছে যে এটি কিন্তু সরকারি সফর, কিন্তু আসলে এটি সরকারি সফর নাকি দ্বিপাক্ষিক সফর, সফরটির আগামীকালকে এটি আরো নানাভাবে উন্মোচিত হবে যে এটি আসলে কি দ্বিপাক্ষিক সফর কিনা। একজন সরকার প্রধানকে দ্বিপাক্ষিক ভাবে যেভাবে রিসিভ করা হয় সেভাবে রিসিভ করা হচ্ছে কিনা এটি আগামীকালকে আমরা আরো পরিষ্কার হব। এই সফরটিকে সরকারি সফর বলা হলেও এটি মূলত কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণই সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন মানুষ। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই যে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অথচ এই কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের ওয়েবসাইট আছে, একটি ওয়েবসাইটে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। সোমবার বিকেল পর্যন্ত বা এই মুহূর্তে, আমি যে মুহূর্তে ভিডিওটা করছি তার আগেও এই ওয়েবসাইটে ঢুকে যারা এবছর মনোনীত হয়েছেন, পুরস্কার পাচ্ছেন, তাদের নাম পাওয়া গেলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আমি খুঁজে পাইনি, এবং এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এটিও একটি নজিরবিহীন এই সফর, কারণ যে উদ্দেশ্যে এই সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই উদ্দেশ্যই যদি না হয় তাহলে নিঃসন্দেহে নজিরবিহীন। এই সফরকে কেন্দ্র করে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথা, কিন্তু সোমবার দুপুর পর্যন্ত এই বৈঠকের বিষয়ে কোনো কিছু চূড়ান্ত জানা যায়নি। এই সফরে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কয়েকদিন যাবৎ আলোচনা হচ্ছে, যে সেটি হচ্ছে যে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠকের আলোচনা আছে। বেশ কয়েকদিন যাবৎ এটি আলোচনা হচ্ছে, কিন্তু ঢাকায় বিএনপির গুরুত্বপূর্ণ সূত্রগুলো জানিয়েছে মিস্টার ইউনূসের তরফ থেকে এমন একটি বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে, যদিও সরকারের দিক থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের বৈঠক হবে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। এই সফরে সরকারি মিডিয়া কাভারেজের ব্যাপারে খানিকটা নজিরবিহীন ঘটনা দেখা গেল। যেমন এ সফরে বিটিভি ও পিআইডির প্রতিনিধি নেওয়া হলেও সরকারি বার্তা সংস্থা বাসসের কোনো প্রতিনিধি সহ আর কোনো সাংবাদিককে নেওয়া হচ্ছে না, এমনকি বাইরের বেসরকারি কোনো সাংবাদিককেও এই সফরে নেওয়া হচ্ছে না, যা অনেকটাই নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। আবার প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের তালিকায় নাম আছে দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান আবুল মোমেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নামও। এটিকেও অনেকে বিরল ঘটনা বলে মনে করছেন। আমরা অতীতে বাংলাদেশের ইতিহাসে, বিগত বাংলাদেশের 54 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করেন, যে দুদক কমিশনার বা দুদক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানের সাথে সফর সঙ্গী হয়ে কোথাও সফরে গেছেন, এটি কিন্তু নজিরবিহীন। শুধু তাই নয়, আমি সর্বোচ্চ আদালতের কথা যদি বলি, যে প্রধান বিচারপতি কিংবা অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিগণ, হাইকোর্ট ডিভিশনের বিচারপতিগণ, এই জায়গাগুলো খানিকটা স্পর্শকাতর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্পর্শকাতর, দুদক চেয়ারম্যান স্পর্শকাতর, যার দরুন তারা সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের সাথে সফর সঙ্গী হিসেবে কোথাও যান না। আমার নিজের অভিজ্ঞতাও আছে এমন। বিগত 16 বছরের যে একটা বাজে সরকার ছিল, এই যে বর্তমান লাল বাহিনীরা, লাল বদর বাহিনী বলে যে ফ্যাসিস্ট সরকার, আমি ফ্যাসিস্ট সরকারের গভর্নরদেরকেও চেষ্টা করে দেখেছি যে শুধু বিদেশ সফর তো দূরের কথা, তারা গণমাধ্যমেও কথা বলেন না। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনেকবার বলেছি যে একটু গণমাধ্যমে কথা বলুন, কিন্তু
তারা কথা বলেন না, তাদের রেওয়াজ নেই। কিন্তু এখনকার যিনি গভর্নর তিনি কিন্তু গণমাধ্যমে হর হামেশাই কথা বলছেন। আমি প্রধান বিচারপতি, ফ্যাসিস্ট সরকারের সময়ের প্রধান বিচারপতিকে গণমাধ্যমে কথা বলবার জন্য, ইন্টারভিউ দেবার জন্য, বিদেশ সফর তো দূরের কথা, এজন্যই বলছি তারা কিন্তু কখনো গণমাধ্যমে কথা বলেন না। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি, আপিলেট ডিভিশনের বিচারপতিগণ, হাইকোর্ট ডিভিশনের বিচারপতিগণ কেউ কথা বলেন না। বিদেশ সফর তো দূরের কথা। এই সফরের আগে আগে আরেকটি খুব নজিরবিহীন ঘটনা ঘটেছে, যে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ সিদ্দিক ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় তার সাথে সাক্ষাতের প্রস্তাব করে চিঠি পাঠিয়েছেন বলে গার্ডিয়ান, যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান গতকালকে একটি সংবাদ প্রকাশ করেছে। কিন্তু ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে, ডক্টর ইউনূসের প্রেস উইং এর পক্ষ থেকে ডক্টর ইউনূসের প্রেস সচিব বলেছেন যে টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি তারা পাননি। এটিও একটি নজিরবিহীন। এই সরকারটি টিউলিপ সিদ্দিককে মনে করছেন যে বাংলাদেশের সাথে সংযুক্ত সম্পূর্ণ একজন ব্যক্তি, কিন্তু টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী একজন যুক্তরাজ্যের প্রভাবশালী রাজনীতিবিদ, যুক্তরাজ্যের একজন সাবেক মন্ত্রী, যুক্তরাজ্যের 4 বারের একজন এমপি, বর্তমানে একজন রানিং এমপি, সেই এমপির চিঠি পাননি ডক্টর ইউনূসের পরিষদ বা ডক্টর ইউনূস সরকার, ডক্টর ইউনূসের দপ্তর। এটিও নিঃসন্দেহে নজিরবিহীন। আমি আজকেরই আরেকটি ভিডিওতে বলেছি যে টিউলিপ সিদ্দিককে যদি বাংলাদেশের যোগসূত্রের সাথে কোনোভাবে কাউন্ট করেন তাহলে বাংলাদেশের জন্য, বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্কের জন্য কিন্তু ভবিষ্যৎ খারাপ আছে। আমি সেটি বললাম। সেই বিচারে এটিও একটি নজিরবিহীন ঘটনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরটির আসলে সফর সূচি বিস্তারিত গণমাধ্যম বলুন, সফর সঙ্গীদের বলুন, কাউকেও ওইভাবে সার্ভ করা হয়নি, দেয়া হয়নি। কারণটা কি? এই সফরকে কনফিডেন্সিয়াল উল্লেখ করা হয়েছে। তার সফর সঙ্গীদের বেশ কয়েকজন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে সফরকালীন কর্মসূচির বিষয়ে তারা এখনো কোনো ধারণা পাননি, অর্থাৎ সোমবার দুপুর পর্যন্ত কোনো ধারণা পাননি। সরকারি সফর হলেও এবারের এই সফরে বেশি গুরুত্ব পাচ্ছে রাজার কাছ থেকে প্রধান উপদেষ্টার হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের বিষয়টি। যদিও আমি খানিক আগে বললাম যে এই অ্যাওয়ার্ড গ্রহণের ব্যাপারে যে যারা অ্যাওয়ার্ডি তাদের নামের তালিকায় ডক্টর ইউনূসের নাম আমরা দেখতে পাইনি। সরকারের তরফে বলা হচ্ছে যে 12 জুন হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন ডক্টর ইউনূস রাজা চার্লসের কাছ থেকে, এবং একই দিনে যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টাকে একটি সংবর্ধনা দেবার কথা ছিল, কিন্তু সেই সংবর্ধনাটিও বাতিল করা হয়েছে। একটি হলে করবার কথা ছিল, সেই হল বাতিল করা হয়েছে, এবং বিভিন্ন হলে বিভিন্ন স্পটে এই সংবর্ধনাটি করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এটি নিরাপত্তা অজুহাতে, নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়েছে। বিভিন্ন সূত্র বলছে যে লন্ডনে পৌঁছানোর পর ডক্টর ইউনূস বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে বৈঠক করবেন। এছাড়া ইউকে স্পেশাল এনভয় টু উইমেন অ্যান্ড গার্লস, ট্রেড এনভয় টু বাংলাদেশ, আন্তর্জাতিক মুদ্রা সংস্থা এবং কমনওয়েলথ মহাসচিব তার সাথে সাক্ষাৎ করবেন। সরকারি বার্তা সংস্থা বাসসও জানিয়েছে যে যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। জানা গেছে বার্কিংহাম প্রাসাদে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে সাক্ষাৎ, এবং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে তার যোগ দেওয়ার কথা রয়েছে 12 জুন। আমি খানিক আগে যেটি বললাম। এছাড়া তিনি কিংস ফাউন্ডেশনের 35তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত নৈশ ভোজেও অংশ নেবেন। এর বাইরে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দেবেন, এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন ব্রিটিশ রাজনীতিক তার সঙ্গে দেখা করবেন বলেও কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। সবকিছু মিলে এই সফরটি আসলে যথেষ্ট গোপনীয় সফর। কেন গোপনীয় সফর ডক্টর ইউনূস সরকার বলতে পারবেন, ডক্টর ইউনূস বলতে পারবেন। এই সফরটি খানিকটা চাঞ্চল্যকর হয়ে উঠছে বলেই মনে হচ্ছে, এবং এই সফরের দিকে আমরা নিশ্চয়ই নজর রাখবো। আগামী 4 দিন সফরে কি কি ঘটছে সেই ঘটনাগুলো দেখবার জন্য নজর রাখবো, এবং আপনাদের সামনে প্রয়োজন হলে কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন।